নমস্কার, আমি ডিএ আন্দোলনকারী মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, একদম একদম একদম। মলয়দা, প্রথমেই অনেক অভিনন্দন যে আজকে যে দীর্ঘ মামলা প্রায় একটা দশক ধরে চলছিল, সেই মামলার একটা সদুত্তর আপনারা পেলেন এবং একটা ইতিবাচক রায় পেলেন। এটার জন্য আপনারা যারা ডিএ আন্দোলনকারী, আপনারা কি বলবেন? দেখুন, আজকের জয় হচ্ছে 7বার জয়। আপনারা সকলেই জানেন যে আমরা ট্রাইব্যুনালে 2বার জয় পেয়েছি, উচ্চ আদালতে 4বার জয় পেয়েছি এবং আজকের জয় 7মবারে গিয়ে দাঁড়ালো। এবং এই জয় আজকে যেহেতু 25% দিয়ে ইমিডিয়েট এফেক্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট, আজকে ইমিডিয়েট এফেক্ট অর্থাৎ এটা দিয়েছে এই কারণে, আপনারা জানেন যে গত মে মাসে 25 সালের সুপ্রিম কোর্ট বলেছিল 50% আগে দিয়ে মিটিয়ে দিন। সরকার বলেছিল আমাদের তাহলে এই মুহূর্তে মাজা ভেঙে যাবে। তখন বলছে ঠিক আছে, আপনারা 25% আগে দিন, 6 সপ্তাহ আপনাদেরকে সময় দিলাম। সরকার দেয়নি, আদালতকে অবমাননা করেছে। তারপরে তো মামলা চলে আজকে রায় পেয়েছি। ওই যে আমরা আদালত অবমাননার মামলাটা করেছিলাম, সেই আদালত অবমাননার পানিশমেন্টই 25% দিয়ে ইমিডিয়েট এফেক্ট দিতে বলেছে। এবং ইমিডিয়েট এফেক্ট বলার কারণে আজই আমরা এই মুহূর্তে নবান্নে সেই কপি দুটো জমা দিয়ে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির কাছে জমা দিয়ে আসলাম। অনেকেই প্রশ্ন করছে রাজ্য সরকার কি ডিএটা দেবে। সেই প্রেক্ষিতেই বলি যে অবসরপ্রাপ্ত 3 বিচারপতি এবং সিএজি অর্থাৎ ক্যাগের একজন অফিসারকে নিয়ে একটা কমিটি তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই কমিটি রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা বলে কত শতাংশ দিয়ে হলো তার প্রথম কিস্তি কিন্তু দিতে হবে 31শে মার্চের মধ্যে। তাহলে দেখুন, ইমিডিয়েট 25 আর ফার্স্ট ইনস্টলমেন্ট 31শে মার্চ। অর্থাৎ আমরা অন্তত যদি 10-15% হয় তাহলে কিন্তু অন্তত 40% দিয়ে কিন্তু আমরা মার্চের মধ্যে পেয়ে যাচ্ছি। তারপরে গুলো যে ইনস্টলমেন্টে দেবে না একবারে দেবে, সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিলে পরে সেটা 15ই আপনার মের মধ্যে দিয়ে দিতে হবে এবং সেই 15ই মে একটা রিপোর্ট জমা দেবে এই কমিটি। হ্যাঁ, যে রাজ্য সরকার কি করলো না করলো, কতটা দিয়ে দিল কি না দিল, সেটা সুপ্রিম কোর্টকে জানান দিতে হবে। তাই বলছি যে এবার রাজ্য সরকার আর হাত গুটিয়ে বসে থাকতে পারবে বলে আমরা মনে করছি না। এখন তার পরবর্তীকালে বলি, এই জয় একদম ঐতিহাসিক জয়। কারণ যে 10 বছরেরও বেশি সময় ধরে আমরা এই ডিএ মামলা নিয়ে নির্দিষ্ট একটা লক্ষ্য রেখে লড়াই আন্দোলন করে গেছি, আজকে তার যে আমরা যে ফল সুফলটা পেলাম। এখন কর্মচারী সমাজ, সব থেকে বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ এর ফলে অনেক উপকৃত হবে বলেই আমরা মনে করছি। মলাদা, আমার একটা প্রশ্ন আছে যে আজকে তো রাজ্য সরকার বাজেট পেশ করলেন, তো সেই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির কথা জানিয়েছেন। তাহলে যদি 25% ডিএ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট দিয়ে দেওয়ার কথা বলে, তাহলে বাকি যে 4% দেওয়া হয়েছে, তাহলে কি 25-এর সঙ্গে এটা আপনারা ভুল করছেন। আপনাদের জানতে হবে হ্যাঁ, চন্দ্র আমি ফোন করছি তোমাকে, হ্যাঁ এক্ষুনি ফোন করছি। হ্যাঁ, আপনাদের জানতে হবে এই যে আজকে যে 4% ডিএটা দিল, সেটা হচ্ছে 6ষ্ঠ বেতন কমিশনের দিয়ে। আর আমাদের মামলাটা আছে এর আগের পে কমিশন 5ম বেতন কমিশনের দিয়ে। এর সঙ্গে কোনো সম্পৃক্ত নেই। আজকে 6ষ্ঠ বেতন কমিশনে আমরা 42% ডিএ আমাদের বকেয়া, তার মধ্যে মাত্র 4% দিয়ে দিল। অর্থাৎ এখনো 38% ডিএ এখনো বাকি রয়ে গেল। 4% তো একদম একদমই অল্প। আমরা ভেবেছিলাম অন্তত 8% দিয়ে দেবে, কারণ মুখ্যমন্ত্রী এই কিছুদিন আগেও বলেছিল আমি প্রতি বছর 8% করে দিয়ে দিই।
কোথায় গেল তারা সেই 8% দিয়ে? আজকে ষষ্ঠ বেতন কমিশনের 1% 1 কিস্তি বা 4% দিয়ে ছুড়ে দিয়েছে, এবং সপ্তম বেতন কমিশন গঠন করেছে মানে বলে আমি জানতে পারলাম। তা যদি হয়, সপ্তম বেতন কমিশন যেটা হচ্ছে আপনার, এর আগে ষষ্ঠ বেতন কমিশন ঠিক 16 সালের ভোটের আগে 15 সালের নভেম্বর মাসে গঠন করেছিল, আর 20 সালে এসে সেই ইমপ্লিমেন্ট করেছিল। এবারও এই যে 26-এর ইলেকশনের আগে এই যে ফেব্রুয়ারি মাসে 5 তারিখে গঠন করে দিল, তার রিপোর্ট তো বেরোবে গিয়ে সেই 30-এ। এই গাজর ঝুলিয়ে কর্মচারীদের মন কিন্তু রাজ্য সরকার আর ভোলাতে পারবে না। তাই আগামী যে ইলেকশন, সেই ইলেকশনে কিন্তু এই যে কর্মচারী সমাজের একটা বিরাট অংশ, তারা কিন্তু মুখিয়া হয়ে রয়েছে রাজ্য সরকার কি করে। যদি রাজ্য সরকার কর্মচারী সমাজকে দিয়ে দেওয়ার কথাটা বলেছে, তা যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু রাজ্য সরকারেরই মঙ্গল বলে আমরা মনে করছি। হ্যাঁ, তাহলে আমার আরেকবার পরিষ্কারভাবে আপনার কাছে জানার, যে যারা রাজ্য সরকারি কর্মচারীরা, তাদের কাছে দুটো প্রশ্ন। প্রথমত হচ্ছে যে 31শে মার্চের মধ্যে তাদেরকে যে 25 সমাবেশের কথা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন, সেটা তাদের অ্যাকাউন্টে চলে আসা উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। এবং তার পরবর্তী যে 4%-এর কথা আজকে ঘোষণা করা হলো, যেটা রাজ্য সরকারের তরফে নিজে রাজ্য সরকার ঘোষণা করলেন বাজেটে, বেতনের সঙ্গে মার্জ হয়ে যাবে, বেতনের সঙ্গে তার রিফ্লেকশনটা সেটা তাহলে এপ্রিল মাস থেকে পাবেন, তাই তো? এপ্রিল মাস থেকে কি দেওয়ার কথা বলেছে? দেখুন, আজকে তো আমরা খুব ব্যস্ত, যার জন্য কবে থেকে দেওয়ার কথাটা ঘোষণা করেছে আমি জানি না। যদি এপ্রিল মাসের কথা বলে থাকে, তাহলে তো আরো 2 মাস পরে আমরা পাবো। কেন ইমিডিয়েট এফেক্টটা দিল না? কেন যে জানুয়ারি মাস থেকে দিল না, বা নিদেন পক্ষে ফেব্রুয়ারি মাস থেকে দিল না? আজকে তো ঘোষণা করলো, সেই এপ্রিল মাসে নিয়ে গেল। এর আগেও এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে, তাতে কি কর্মচারীদের কোনো সুরাহা হবে? এটা তো আমার মনে হয় না। কারণ আরো 2% দিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের 1 জানুয়ারি 2026 থেকেই কিন্তু ডিউজ হয়ে গেছে, তারা 2-1 দিনের মধ্যেই হাতে পেয়ে যাবে। 40-এর সঙ্গে আরো 42% দিয়ে হতে যাইছে। অর্থাৎ রাজ্য সরকারের ওই যে 4% দিয়ে, তা নিয়ে কোনো ভাবিত নয়। ভাবিত হচ্ছে এই যে আমাদের যে 1 জুলাই 2009 থেকে এবং 1 জানুয়ারি 2019 এই যে পিরিয়ডে যে বকেয়া ডিএ হয়েছে, সেই ডিএটা প্রথমে 25, তারপরে 31শে মার্চের মধ্যে মানে ইনস্টলমেন্ট হিসাবে রাজ্য সরকার কতটা দেবে সেটা ওই কমিটিকে বলতে হবে। সেই মতো 31শে মার্চের মধ্যে দিতে হবে। পরবর্তী পর্যায়ে রাজ্য সরকার কিভাবে ডিএটা হচ্ছে ওই 15ই মের মধ্যে দেবে, সেটা রাজ্য সরকারকে মানে জানিয়ে দিতে হবে কমিটিকে। একদম। বলদা, আমার একটা আপনার কাছে শেষ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করছিলেন এই বাজেট ঘোষণার পরে। সেখানে মুখ্যমন্ত্রী একটা বিষয় যখন সাংবাদিকরা তাকে জানতে চান যে সুপ্রিম কোর্টের আজকের এই ডিএ মামলার যে রায় বেরোলো, সেটা নিয়ে আপনি কি বলবেন, তখন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে আমি এখনো রায়টা পুরো পড়িনি, মানে আমাদের কাছে পুরো রায়টা আসেনি। এই রায়টা কিন্তু রিভিউ করা হবে, এবং সেখানে তিনি 5 সদস্যের একটা কমিটি গঠন করেছেন যারা এটা রিভিউ করবেন, এবং সেটা তারপর যদি তারা মনে করেন যে তাদের সেই বিষয় নিয়ে তারা তখন সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এমন অনেক রাজ্য রয়েছে তারা কিন্তু পেনশন দেন না, তাহলে সেখানে বাংলায় পেনশন দেওয়া হয়, আমাদের রাজ্য সরকার পেনশন দেয়, যদি পেনশন না দেওয়া হতো তাহলে আমাদের অনেকটা টাকা বেঁচে যেত। একদম স্পষ্ট মুখ্যমন্ত্রী কিন্তু এটা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়ে দিলেন, তারপর কি এই ধরনের কমিটি গঠনের মধ্যে দিয়ে আর কোনো পুনর্বিবেচনার জায়গা রইল? দেখুন, মুখ্যমন্ত্রী এইসব কথা বলেছে, সেটা কিন্তু আদালত অবমাননার মানে কি হতে পারে। কারণ ঘটনা হচ্ছে যেটা হচ্ছে, আমরা যার জন্য আজকেই কিন্তু কপি দুটো সার্ভ করে এসেছি, অর্থাৎ আজকেই কিন্তু কমিটি আজকেই কিন্তু পেয়ে গেছে, সার্ভ করে এসেছি। তারা যদি অনলাইনে নাও তোলে, একদম হার্ড কপি আমরা দিয়ে এসেছি। অর্থাৎ চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি তা পেয়ে গেছে, আর এখন থেকে 8 ঘন্টা আগে প্রথমত সুপ্রিম কোর্ট কমিটি করে দিয়েছে। তার উপর যদি রাজ্য সরকার কমিটি করে এই আবার যদি ক্লাসিফিকেশন করে, একটা টাফেল যদি করে, সেটা কতটা
রাজ্য মানে সুপ্রিম কোর্ট মেনে নেবে সেটা সুপ্রিম কোর্টই বলবে। আমরা আজকে যে রায় পেয়েছি সেই রায়ের পরিপ্রেক্ষিত জানাই যে রাজ্য সরকারকে দিতেই হবে ইমিডিয়েট এফেক্ট। আমরা 2-4 দিন দেখবো, তারপরে না হলে আমরা রাস্তায় নামবো সামগ্রিকভাবে কর্মচারী সমাজকে নিয়ে। আপনাদের মনে কোনো সংশয় রয়ে গেল তাহলে? না, কোনো সংশয়। মুখ্যমন্ত্রী ওই ধরনের কথা বলে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আদালতকে অবমাননা করলে মুখ্যমন্ত্রীর কিছু হবে না। মুখ্য সচিব এবং অর্থ সচিবকে কিন্তু প্রয়োজন যদি মানে আদালত যদি মনে করে তাহলে জেল কাস্টডিতে নিতে পারে, বেতন বন্ধ করে দিতে পারে, ধর্ষিত করতে পারে, অনেক ধরনের ঘটনা আছে যেটা সুপ্রিম কোর্ট করতে পারে। সেক্ষেত্রে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি তো নিশ্চয়ই সেই দিকটা যাবে না, তারা নিশ্চয়ই এই ব্যাপারটা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে বলেই আমরা মনে করছি। ধন্যবাদ মলয়দা, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।